আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের যে কোর্সের প্রথম অধ্যায়টা ছিল সংখ্যা পদ্ধতি, সেটা ইনশাল্লাহ শেষ করব। আমার সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা আর লেখাটা দেখা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা আর লেখা দেখা যাচ্ছে কিনা। আমি শুরু করে দিব। আজকে আমাদের এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হবে। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। ওকে, তাহলে শুরু করতে পারি নাকি? তো এর আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা এটা শেষ করব। এখন আমি যে প্রশ্নগুলো দেখাবো এটা বিসিএস প্রাইমারি সহ যে কোনো জবের জন্য ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের প্রথম টপিকটা হচ্ছে নির্দিষ্ট সীমার সংখ্যার মধ্যে বিভাজ্য সংখ্যা নির্ণয়। ধরেন বললাম কি যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এর মধ্যে কয়টা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, এরকম প্রশ্ন আর কি। তো যাই হোক, একটা প্রশ্ন আগে আমরা পড়ি। 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? মধ্যে মানে আমরা বুঝতাম যে এই দুইটা বাদের মাঝেরগুলা, বাট ব্র্যাকেটে যেহেতু বলে দিয়েছে এই দুইটা সংখ্যা সহ, তাহলে এগুলো হিসাব করতে হবে। মানে 12 থেকে 96 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে এদের মধ্যে কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এখন একটা চাকরির পরীক্ষায় কখনোই এগুলা গণনা করে মানে গুণে গুণে হিসাব করা সম্ভব না। তখন আমাদের বিকল্প একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সেই বিকল্প পদ্ধতিটা কি? ধারার ক্ষেত্রে একটা সূত্র আছে পদ সংখ্যার, সেই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথগুলো করে ফেলবো। যখন আমাকে বিভাজ্য সংখ্যা বের করতে বলবে তখন আমরা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যত দ্বারা বিভাজ্য বলবো তত দ্বারা ভাগ করে 1 যোগ করবো। বিষয়টা বুঝে আগে বলি। 12 ও 96 এর মধ্যে এই দুইটা সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে 12 থেকে শুরু করলাম। 12 কি 4 দ্বারা ভাগ যায়? 12কে 4 দ্বারা ভাগ যায়। তারপরে 12 পর 16কে 4 দ্বারা ভাগ যায়। এরকম মাঝখানে অনেক আছে। শেষে কত? 96। 96কে 4 দ্বারা ভাগ যায় কিনা? 96কে কিন্তু 4 দ্বারা ভাগ যায়। তাহলে 12 থেকে 96 পর্যন্ত যতগুলো সংখ্যা 4 দ্বারা ভাগ যায় আমরা যদি হিসাব করি এরকম 12 16 এরকম আসতে থাকবে, শেষে হবে 96। তো আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব প্রথম পদ এবং শেষ পদ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যত দ্বারা বিভাজ্য বলবে সেটা তো দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা চেক করে নিব। যেমন আমাদের এটা 12 থেকে শুরু হয়েছে আর 96তে গিয়ে শেষ হয়েছে। তো আমি 12কে প্রথম পদ হিসাবে নিব কি না এটা কিভাবে বুঝবো? 4 দ্বারা বিভাজ্য বলছে, আমি দেখবো 12কে কি 4 দ্বারা ভাগ যায়? যাচ্ছে। আবার 96 হবে শেষের সংখ্যা মানে শেষ পদ, 96কে কি 4 দ্বারা ভাগ যায়? তাহলে আমাদের যে সিকোয়েন্সটা হবে তার প্রথম পদ মানে প্রথম সংখ্যা হবে 12, শেষ সংখ্যা হবে 96। এবার আমি আমাদের যে সূত্র সেখানে বসিয়ে দিব। শেষ কত? 96 মাইনাস প্রথম পদ কত? 12, ভাগ হলো সাধারণ অন্তর মানে যত দ্বারা বিভাজ্য বলছে 4 দ্বারা বিভাজ্য বলছে, যোগ 1। এটাকে লিখতে পারেন যত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ভাগ 4 যোগ 1, এটাকে ভাগ করলে কত? 21 হয় না? তাহলে 22টি হচ্ছে আনসার। তাহলে আমরা 12 ও 96 এর মধ্যে 22টি সংখ্যা পাবো যারা 4 দ্বারা বিভাজ্য। একদম সংক্ষেপ যদি করি আমরা এই সূত্রে বসাবো, এটা প্রথম সংখ্যা, এটা শেষ সংখ্যা, আর এটা হলো সাধারণ অন্তর যোগ 1।
এখন ঝামেলাটা হলো, আমি এখানে স্পষ্ট ভাষায় বলে দিছি, লক্ষ্য করুন। এই লক্ষ্যকরণের ব্যাপারটা 3 নাম্বার প্রশ্নে গিয়ে বুঝবেন। আবারও ক্লিয়ার করি, যত দ্বারা বিভাজ্য বের করতে বলবে প্রথম পদ ও শেষ পদ অবশ্যই তোর দ্বারা বিভাজ্য হইতে হবে। 4 দ্বারা বিভাজ্য বলছে, প্রথম তো 12, 12 কি 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা প্রথম সংখ্যা হয়ে গেল। শেষে কি 96, 96 কি 4 দ্বারা বিভাজ্য। যদি না হয়ে তাহলে এর আগেরটা নিতাম, এটা না হলে এর আগেরটা নিতাম, এরকম করে। আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করাই। বলছে কি 16 এবং 100 এর মধ্যে এই দুইটা সংখ্যা সহ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে 16 থেকে 100 পর্যন্ত যাইতে হবে। 16 কি 4 দ্বারা ভাগ যায়। তারপর কি 16-এর পরে আমরা যাব 20 কি 4 দ্বারা ভাগ যায়। এরকম করে হিসাব করতে করতে 96, লাস্টে যায় 100, এগুলোকে 4 দ্বারা ভাগ যায়। তাহলে 16 ও 100, 16 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এর মধ্যে 16কে প্রথমে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি একদম শুরুতেই, আর শেষে 100কে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে বলতে পারি প্রথম পদ হলো 16 আর শেষ পদ হলো 100। এবার আমাদের যে সূত্র সেখানে বসাবো। শেষ পদ কত? 100 মাইনাস প্রথম পদ 16 ভাগ সাধারণ অন্তর বলতে বোঝায় যত দ্বারা বিভাজ্য বলবে যোগ 1। এটা কিন্তু ধারা একটা সূত্র, ধারায় গেলে আরো ক্লিয়ার হবে এটা। ঠিক আছে, এবার যদি আমরা হিসাব করি তাহলে এটার অ্যান্সারও তো 22টা হয়ে যাচ্ছে, 22টি। তাহলে আমরা জাস্ট এই সূত্রে মান বসাবো, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ যত দ্বারা বিভাজ্য যোগ 1। এটা বুঝছে কিনা বলেন? আচ্ছা 16 যদি 4 দ্বারা বিভাজ্য না হইতো তাহলে কিন্তু আমি এটাকে প্রথম পদ নিতে পারতাম না, এর পরেরটা নিতে হবে। মানে প্রথম পদ শেষ পদ অবশ্যই যত দ্বারা বিভাজ্য বলবে তত দ্বারা বিভাজ্য হইতে হবে। বুঝছে কিনা বলেন? এই দুইটা প্রশ্ন বুঝছে কিনা? সহজ, কিন্তু আমি অনেক কথা বলছি কিন্তু ব্যাপারটা খুবই ইজি, জাস্ট এখানে মান বসানো আর কিছু না। 16 এবং 100 এর মধ্যে এই দুইটা সংখ্যা সহ মানে কি 16কে হিসাব করতে হবে, 100কে হিসাব করতে হবে। এদের মধ্যে যতগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য এটা গুণে বের করতে হবে, বাট গুণে বের করার সময় আমাদের নাই, এজন্য সূত্র ব্যবহার করব। প্রথমে 16 শেষে 100, 16 4 দ্বারা বিভাজ্য এটা প্রথম পদ, 100 4 দ্বারা বিভাজ্য এটা শেষ পদ। ঠিক আছে, ওকে। এরপর যে ম্যাথটায় সমস্যা হইতে পারে, মানে যেটা বেজাল হইতে পারে, এটা তো এগুলো তো বুঝছেন, যেখানে সমস্যা হইতে পারে সেটা হচ্ছে 77 নাম্বার প্রশ্ন। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রাইমারিতে 2022 সালে এসেছিল। আচ্ছা 200 থেকে 500 এর মধ্যে, আচ্ছা মধ্যে মানে কি 200 আর 500 বাদের মাঝের গুলা। তাহলে এই 77 নাম্বার প্রশ্নের সাথে একজন প্রশ্ন করেছেন 1 কেন নিব? এটা হচ্ছে ধারার যে পদ সংখ্যা বের করার সূত্র, সেখানে দেখবেন যে 1 যোগ করা হয়। এর একটা অবশ্যই কারণ আছে, কারণটা হচ্ছে আমরা যখন, যদি আমি বলি আপনাকে 10 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তখন কিন্তু আমরা 20 থেকে 10 বিয়োগ করে 1 যোগ করে দিই। তো সেই সেন্স থেকে এখানে 1 যোগ হয়, মানে আমরা যখন সংখ্যা গুনে গুনে বের করি শেষে গিয়ে 1 যোগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমি যে কথাটা বলতেছিলাম যে এই 75 এবং 77-এর ডিফারেন্সটা কোথায়? এখানে কিন্তু বলছে যে 12 96-এর মধ্যে, কিন্তু ব্র্যাকেট একটা কথা বলে দিছে। যদি ব্র্যাকেট এই কথা না বলতো তাহলে 12 আর 96-কে বাদ দিয়া এর মাঝের গুলো হিসাব করতাম। বাট এখানে কিন্তু 200 থেকে 500 এর মধ্যে মানে কি 200 আর 500 বাদে এর মাঝের গুলা, ব্র্যাকেটে কোনো কথা বলা নাই। তাহলে 200কে আমি হিসাব করবো না, 500কে আমি হিসাব করবো না। আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, এই দুইটা সংখ্যা সহ মানে কি 12 আর 96 নিতে হবে। মানে মধ্যে বললে আমরা এগুলো বাদ দেই, মৌলিক সংখ্যার সময় শিখাইছিলাম। বাট এখানে কেন বাদ দিচ্ছি না, কারণ ব্র্যাকেটে বলে দিছে, এখানে ব্র্যাকেটে বলে নাই, তো এগুলো বাদ। তাহলে 200 আর 500 এরা বাদ। তাহলে আমি হিসাব শুরু করি। 200-এর পরে কি 201, এরপরে 202, 203, 204, এরকম করে 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 লাস্টে গিয়ে ধরে করেন 497, 498, 499, আর নিলাম না, 500 তো নেওয়া যাবে না। এখন এটাকে কি আমি প্রথম পদ বলতে পারবো, এটাকে কি আমি শেষ পদ বলতে পারবো? যদি 7 দ্বারা ভাগ যায় তাইলে বলতে পারবো, না হলে বলতে পারবো না। 7 দ্বারা ভাগের নিয়ম কিন্তু আমি শিখাইছি।
যেমন প্রথম সংখ্যাটা আমাদের কত, 201। 201কে 7 দ্বারা ভাগ যায় না। বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন যায় না? ওই যে নিয়ম শিখাইছিলাম মনে আছে, এই শেষের সংখ্যার সাথে 2 গুণ করতে হয় আর এটা থেকে বিয়োগ করতে হয়। 18কে 7 দিয়ে ভাগ যায় না, পুরো সংখ্যাটাকে 7 দিয়ে যাবে না, এটাকে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, বাদ। পরের সংখ্যা জোড় সংখ্যাকে যাবে না, এটা বাদ। 203কে আসেন, 203, তাহলে 3 গুণন 2 20 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 14। 14কে 7 দিয়ে ভাগ যায়, 14কে যেহেতু 7 দিয়ে ভাগ যায় 203কে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রথম পদ খেয়ে গিয়েছি। এগুলাকে আমরা হিসাব করবো না কেন? এগুলো 7 দ্বারা বিভাজ্য না, হিসাব করবো কেন? আমি তাদেরকে নর্মাল সেন্সে চিন্তা করেন। তাহলে প্রথম পদ আমার ডান। এবার আমি শেষ পদে চলে যাচ্ছি। শেষ পদ কিভাবে বের করব? 499 থেকে শুরু করেন। তাহলে 7 দ্বারা বিভাজ্য কিনা চেক করবো কিভাবে? 9 গুণন 2। এইটা যারা বুঝবেন না আগের ক্লাসটা দেখবেন, আগের ক্লাসে আমি শিখে আসছি, যারা পরে পড়তেছেন বুঝতে অসুবিধা হতে পারে। 18। 31কে 7 দিয়ে ভাগ যায় না, এটাকে যাবে না, বাদ। এটা জোড় সংখ্যা, বাদ। এটাকে যায় কিনা দেখেন, মানে সব জোড় সংখ্যাকে 7 দিয়ে ভাগ যাবে না এরকম না, এটাকে যাবে না, চেক করে দেখেন আপনি। 7 গুণন 2 14। 35কে 7 দিয়ে ভাগ দেয়, এটাকে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে পেয়ে গেছি। তাহলে প্রথম দিক থেকে এইটা হলো 7 দ্বারা বিভাজ্য, শেষ দিক থেকে এইটা হলো 7 দ্বারা বিভাজ্য। এটা হলো প্রথম পদ, এটা হলো শেষ পদ। এখন যারা কিচ্ছু বোঝেন নাই, যারা আজকে পড়তেছেন বা পরে পড়তেছেন, তাদের একটু সামারি করে দিই। 200 500 এর মধ্যে, মানে 200 আর 500 বাদের মাঝে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে কয়টা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? এগুলো যদি আপনি গুনে গুনে বের করতে চান, পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, তা আপনার বের করা শেষ হবে না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে আমরা সূত্রের সাহায্যে বের করব। এখন 201 থেকে হিসাব করে শুরু করছি, এটা 7 দ্বারা বিভাজ্য না, বাদ। এটা বিভাজ্য না, বাদ। এটা বিভাজ্য। তাহলে 200 থেকে যখন আমি হিসাব শুরু করলাম, তখন প্রথমে 7 দ্বারা বিভাজ্য হয় 203। তাহলে প্রথম পদ 203, 203। আর শেষ পদ, শেষ দিক থেকে 499 498 এগুলো কেউ 7 দ্বারা বিভাজ্য না, এটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হবে শেষ পদ। তাহলে এবার আমাদের যে সূত্র ছিল, সূত্র কি ছিল? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, মানে এই যে যত দ্বারা বিভাজ্য বলবে, যোগ 1। ঠিক আছে? ভাগ 7 যোগ 1, 428, 14, 43, তার মানে 43টা সংখ্যা। এই সূত্র ছাড়া আপনি এই ম্যাথ যদি করতে যান 100% ঝামেলায় পড়বেন, 100% গ্যারান্টি। সহজ নিয়ম এটা। তাহলে এটা একটু কঠিন কেন ছিল? যে মধ্যে বলছে, ব্র্যাকেটে কিছু বলে নাই, আর এগুলা 7 দ্বারা বিভাজ্য হয় না। এখন বলেন এই 3টা প্রশ্নের কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? কেউ যদি পরে যুক্ত হয়, অর্থাৎ ক্লাস শুরুর 10-15 মিনিট পরে আসে, সে যদি না বুঝে তাহলে এই অঙ্কটাকে পরবর্তীতে রিপিট দেখতে হবে। যারা ক্লাসে লেট করে আসবেন, আপনারা যেটা বুঝবেন না প্রথম দিকে, এগুলো একটু রিপিট দেখে নেবেন, ক্লাস যেহেতু রেকর্ড থাকে। এটা বুঝছি কিনা, মানে কারো কোশ্চেন থাকলে, স্পেসিফিক যদি কোশ্চেন থাকে যে এটা কেন, এটা কেন, আমাকে বলতে পারেন। তাহলে 7 দ্বারা বিভাজ্যের যে নিয়ম শিখাইছিলাম, সেটা কি বিফলে গেল নাকি কাজে লাগলো? যারা গত ক্লাসে ছিলেন আমার, 7 দ্বারা বিভাজ্যের নিয়ম যে শিখেছি, এটা কি বিফলে গেছে না কাজে লাগছে? বিফলে যায় নাই, কাজে লাগছে। ঠিক আছে? তো ওই একটা চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন করাইয়া শেষ করে দিলাম, সেরকম কোর্স এইটা না। একটা কোর্স চ্যাপ্টারে 5টা ক্লাস লাগবে, তাহলে বুঝে নেন এটা কি কোর্স। ওকে, এবার 4-5 জিনিস আমরা পড়বো, বাচ্চাদের জিনিস পড়বো। ভাজক, ভাজ্য, ভাগশেষ, ভাগফল। সবাই খাতায় লেখেন, বা এগুলো জানেন, না লিখলেও সমস্যা নাই, লিখতে পারেন। ফরম্যাটটা আগে লিখি। ভাজক, এখানে হয় ভাজ্য, আমরা যেটা পাই তার নাম হচ্ছে ভাগফল, যেটা অবশিষ্ট থাকে তার নাম কি? ভাগশেষ। এটা আপনারা চাইলে শিখে নোট করতে পারেন। প্রথম কথা, যাকে দিয়ে ভাগ করি তার নাম কি? ভাজক। লিখতে পারেন খাতায়, যাকে দিয়ে ভাগ করি। এগুলো অনেক হয়তো নাও জানতে পারেন, অনেকদিন পড়াশোনার বাইরে থাকার কারণে। যাকে দিয়ে ভাগ করি তার নাম ভাজক, যাকে ভাগ করি তার নাম ভাজ্য, যেটা পাই তার নাম ভাগফল, যেটা অবশিষ্ট থাকে তার নাম ভাগশেষ। আর একবার, যাকে দিয়ে ভাগ করি, এখানে যে থাকে তার নাম হচ্ছে ভাজক, যেটা পাই তার নাম হচ্ছে মানে যাকে ভাগ করি, যাকে ভাগ করি তার নাম হচ্ছে ভাজ্য, যেটা পাই তার নাম ভাগফল, এটা ভাগশেষ। যেমন আমরা যদি মনে করেন 10কে 3 দিয়ে ভাগ করি,
তাহলে 3 হলো ভাজক, কারণ আমি 3 দিয়ে ভাগ করতেছি। কাকে ভাগ করছি? 10কে। তাহলে 10 হলো ভাজ্য। তাহলে কত হয়? 3 3 আর 9। তাহলে এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। এটা আমরা সবাই জানি, জাস্ট ছোট করে একটু রিভিশন করে নিলাম। এরপরে এই ভাজ্য বের করার সূত্র, এগুলো আমরা 4-5-এ পড়ছি, এগুলো পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আসে। ভাজ্য বের করার সূত্র 2টা। নর্মালি ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক ইন্টু ভাগফল, তাই না? এটা হলো ভাজ্য বের করার সূত্র, আমরা সবাই জানি। নিঃশেষে বিভাজ্য মানে কি? যদি ভাগশেষ থাকে না তখন সূত্র এইটা, আর যদি ভাগ করার পর ভাগশেষ থাকে তখন আমাদের ভাগশেষ যোগ করতে হবে এখানে। তাহলে ভাজ্য বের করার সূত্র 2টা, একটা ভাজক গুণন ভাগফল, আর যদি কোথাও ভাগশেষ থাকে তখন সেই ভাগশেষটা যোগ করতে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে আমি চলে যাই। ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? সিজিএর অডিটর পরীক্ষা আসছিল 2021 সালে। তাহলে সঠিক কোনটা হবে? এই সূত্রটা দেখেন, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এটা হবে আনসার। তাহলে সূত্র থেকে পরীক্ষার প্রশ্ন আসে। 79, ভাজক 78, ভাগফল 25, ভাগশেষ ভাজকের 1/3 ভাজ্য কত? তো এখানে যদি ভাগশেষের কথাটা আছে, আমাদের এই সূত্রটা হবে। আমাদের সূত্রটা কি আমরা জানি সকলে? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের সূত্র। এবার দেখেন ভাজক কত? 78, ভাগফল কত? 25, বাট ভাগশেষটা কি প্রশ্নে সরাসরি দেয়া আছে? কোথাও কি দেয়া আছে? দেয়া নাই। বলছি কি ভাগশেষ হবে ভাজকের 1/3, তার মানে আমাদের ভাগশেষটা বের করতে হবে। এটা কি ভাজকের 1/3? ভাজক কোনটা? 78। তাহলে 78-এর 1/3 মানে কি? 78-এর 3/1 আর একবার বলছি, প্রশ্নে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, বাট ভাগশেষটা দেয়া আছে ইনডিরেক্টলি, তাহলে বের করতে হবে। কিভাবে বের করবেন দেখেন, বলছে কি ভাগশেষটা হবে ভাজকের 1/3, এইটা হলো ভাজক এর 1/3 মানে 3/1। এটা হচ্ছে এখন আমরা বের করব। 3 দিয়ে এটাকে যদি ভাগ করি আপনার কত হয়? 3 25 25 3 26 না? 26। এবার এটা যোগ করে দেব। এবার 75 আর 78 আর 25 যদি আমরা গুণ করি, 40 শূন্য থাকে 4, 5 7 35 39, আর 2 গুণে 16 7 থাকে 1, 15 0 1950 যোগ 26 1976। এটা হচ্ছে আনসার। এটা ওটা চাকরি পরীক্ষায় বলতে এটা প্রাইমারি প্রশ্ন, ঠিক আছে? এটা প্রাইমারিতে আসছে, মানে প্রাইমারিতে সম্ভবত 2022 বা 23 সালে আসছে, এটা হুবহু। এগুলো খুব ছোট প্রশ্ন, এগুলো প্রাইমারিতে আসে বেশি, কারণ প্রাইমারি শিক্ষক হবেন আপনি, এটা যদি না জানেন তাহলে তো হবে না। আপনাকে তো এগুলো পড়াইতে হবে বাচ্চাদের, তাই না? এই পর্যন্ত ডান কিনা বলেন? আগামী ক্লাস থেকে আর একবার কথাটা বলবো, আগামী ক্লাস থেকে মানে যারা পরে ভর্তি হয়েছেন, নতুন ভর্তি হয়েছেন, ক্লাস করেন নাই, যাই হোক না কেন, এই 5টা ক্লাস যদি কেউ নাও করেন, আগামী ক্লাস থেকে লাইভে ক্লাস করবেন। আগামী ক্লাসে আমি শেখাবো ঐকিক নিয়ম, ম্যাথের মানে একদম বেসিক জিনিস, একদম বেস, মানে এটা শিখতেই হবে আপনাকে। আগামী ক্লাসে শেখাবো ঐকিক নিয়ম, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। মানে ধর্ম বর্ণ নির্বিশেষে বলতে কি, মানে যে ম্যাথ ভালো পারেন না পারেন, ক্লাস করেন নাই, করছেন, শীট পান নাই, কোনো কিছু দরকার নাই, সেটার প্রয়োজন নাই আপনার, ঠিক আছে? মানে আগামী ক্লাসে যেন আমি সবাইকে দেখি উপস্থিত। 20টা ক্লাস যাবে, 20 ক্লাস পর যাকে আমরা দেখবো গ্রুপে অ্যাক্টিভ না, সরাসরি বের করে দিব গ্রুপ থেকে, কোনো কথা নাই, বিনা নোটিশে। তাহলে আগামী ক্লাসে সবাই থাকবো, কোনো কথা নাই। এরপর শীট থাকা লাগবে না, ক্লাস করতে শীট লাগে না, শীট আমি সবাইকে পাঠাই দেবো, যেহেতু কথা দিয়েছি, পাঠাই দিছি অলরেডি। এক্সাম পরবর্তী সপ্তাহে হবে, মানে এটা হয় কি প্রথম সপ্তাহে পরীক্ষা আমরা নেই না, কারণ অনেকে পরে ভর্তি হয়। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা চাইছে কি আমাদের? এই কোশ্চেনটা চাইছে হচ্ছে ভাজ্য, তাই না? এই প্রশ্নটা চাইছে হচ্ছে ভাজ্য। তো ভাজ্য যেহেতু চাইছে, এখানে তো কোনো মানে কি বলে ভাগশেষ নাই, তাহলে ভাগশেষ ছাড়া যে সূত্র
ভাজক ইন্টু ভাগফল, অর্থাৎ ভাজ্য বের করার জন্য ভাজক লাগবে, ভাগফল লাগবে। ভাজকটা প্রশ্নে দেয়া আছে 0.5, এখন এই ভাগফলটা দেয়া নেই। কি এক কাহিনী, ভাগফল কোথায় পাবো? ভাগফল বের করতে হয়। বলছি কি ভাজকটা ভাগফলের 10 গুণ, তো আমরা ভাগফল জানি না, ধরি ভাগফল এক্স, ধরি ভাগফল এক্স। তা ভাগফল যদি এক্স হয়, শর্ত অনুযায়ী ভাজক কত? ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফল যদি এক্স হয় ভাজক হবে 10x। ভাজকটা ভাগফলের 10 গুণ। এখন দেয়া আছে, প্রশ্নে বলা আছে যে ভাজক 0.5, এই ভাজকটা আপনি বের করছেন 10x, তাহলে এখানে বসাই দেন। যারা বুঝি নাই আর একবার, ভাগফল জানি না, ধরছি এক্স, ভাগফল এক্স হইলে সে অনুযায়ী ভাজক হবে 10x। এখন এই ভাজক কোশ্চেনে দেওয়া আছে, এইটা ভাজকের জায়গায় 10x বসাইলাম, তাহলে এক্স এর মানটা কত হবে? 0.5 ভাগ 10। এখন এই ভাগটা একটু জটিল মনে হবে অনেকের কাছে, বা এটা আমরা পারবো না, এটা দশমিকের ক্লাসে শেখাবো, তারপরে এখন আমি বুঝাই দিব। ভাগটা খুব ইজি। এই 0.5 এই জিনিসটাকে আমরা ভগ্নাংশে মানে ফ্র্যাকশনাল আকারে প্রকাশ করব। 0.5 এটাকে দশমিক, এটাকে ভগ্নাংশ বানানোর জন্য দশমিক বাদ দিয়ে লবে লিখতে হয়। এই জিনিসটাকে দশমিক বাদ দেন, থাকে 0.5, সামনে শূন্য কোনো বেরোনো, তার মানে 5 উপরে লেখেন। এই দশমিকের পর যে কটা ডিজিট থাকে একের পর সেই কটা শূন্য, একটা ডিজিট একটা শূন্য, তার মানে হলো 0.5, এর মানে হচ্ছে 5/10। আর একবার বুঝাই, দশমিক থেকে ভগ্নাংশ প্রকাশ, এই নিয়ম আমি ভগ্নাংশের ক্লাসে 20 মিনিট আলোচনা করে বুঝাবো, সেটা তো পরে, এবার আজকে তো বুঝতে হবে। দশমিক বাদ দিয়ে যা থাকে লবে লিখবেন, দশমিকের পর যে কটা ডিজিট থাকবে একের পর সেই কটা শূন্য, তার মানে এটার বলতে লিখতে পারি 5/10। এখন এই 10টা নিচে চলে আসবে, এই 10টা নিচে চলে আসবে, তো থাকে কত? 5/100। এই ভাগগুলো খুব ইজি। 5 ভাগ 100, এই ভাগটা ইজি কেন? আমাদের ভাগ করার সময় ভাজকগুলো যদি 110, 1,10,000 মানে একের পর শূন্য হয়, ভাগটা পানির মতো সোজা। উপরের সংখ্যাটা লেখেন, একের পর কয়টা শূন্য? 2টা। একের পর যে কটা শূন্য থাকবে সেই কয় ঘর আগে দশমিক, 2টা শূন্য 2 ঘর আগে দশমিক, এই ঘরটা ফাঁকা শূন্য বসাই দিব। তার মানে এখানে আমাদের আসলো 0.05, সামনে 0 দিলেও হয় না দিলেও হয়। তাহলে ভাগফলটা আমরা বের করতে পারি নাই, মানে দেওয়া ছিল না, এখন বের করে বসাই দিলাম। এবার দশমিকের গুণ করবেন, এই দশমিকের গুণটাও দশমিকের ক্লাস আছে, তারপর এখানে শেখাই দিব। দশমিকের গুণ খুব ইজি, আগে দশমিক বাদে গুণ করতে হয়। এখানে দশমিক বাদ দিলে শুধু 5 থাকে, এখানে দশমিক বাদ দিলে শুধু 5 থাকে, 5 আর 5 গুণ করলে 25। দশমিকের পর ডিজিট কয়টা? একটা, এখানে দুটো 3টা। প্রশ্নে দশমিকের পর 3টা ডিজিট আছে, মানে এখানে উত্তরও 3 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, শূন্য দ্বারা পূর্ণ হবে। এটা হচ্ছে অ্যান্সার। মানে এই প্রশ্নটা খুব ইজি, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়, মানে প্রশ্ন খুব ইজি, সূত্র যারা বুঝি নাই, এই ক্যালকুলেশন যারা বুঝি নাই, এগুলো ভগ্নাংশের ক্লাস গেলে বা আস্তে আস্তে কয়েকটা ক্লাস গেলে বুঝে যাবেন। মানে ভাজ্য বের করতে বলছে, সূত্র হচ্ছে ভাজক ইন্টু ভাগফল। ভাজকটা কোশ্চেনে দেওয়া ছিল, ভাগফলটা আমরা বের করে বসাই দিছি। এখন বলেন এখানে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলেন? ওকে, যাদের বুঝতে অসুবিধা হতে পারে, হয়তো বা গুণটা বুঝতে পারেন না, ওকে গুণটা বুঝতে পারেন না, এই গুণটার আলাদা, মানে দশমিকের গুণে শুধু আলাদা ক্লাস আছে, আপনাদের তো প্ল্যান দিয়ে দিছি, ওই প্ল্যান অনুযায়ী দশমিকের গুণটা যারা বুঝি নাই, এখানে মনে করেন দশমিক নেই, তার মানে কত আছে? 5। এখানে মনে করেন দশমিক নেই, তার মানে কত আছে? 5। 5 আর 5 গুণ করলে 25, মানে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করতে হয়। এবার দশমিকের পর কয় ডিজিট? 1, আর এখানে 3টা। দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে সেই কয় ঘর আগে দশমিক, 3টা ডিজিট 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর দশমিক, এখানে ফাঁকা ছিল শূন্য বসাই দিব। আচ্ছা, এরপর দেখাবো ভাজক সংখ্যা বের করা। এগুলা আপনার কি বলে, এটা বিসিএসেও প্রশ্ন হয়, এখান থেকে আদার জবের পরীক্ষাতেও প্রশ্ন হয়। আসলে ভাজক সংখ্যা বলতে কি বোঝায়, এটার মানেটা কি? মানে সহজ ভাষায় বলতে গেলে যে 36-এর গুণনীয়ক অথবা 36কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়।
36-এর ভাজক সংখ্যা এটা আসলে বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে 36-কে আমরা কয়টি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। 36 ছোট সংখ্যা, সেটা আমি মুখে মুখে বলতে পারি, বাট যখন বড় সংখ্যা আসবে তখন তো আমরা গুনে গুনে বলতে পারবো না। যেমন 72-এর ভাজক সংখ্যা কয়টা বের করতে গেলে সময় লাগবে। এই জন্য আমরা বিকল্প একটা নিয়ম শেখাই দিব আজকে। বিকল্প নিয়ম শেখার আগে একটু বেসিক জানা জরুরি। আচ্ছা, ধরেন আমি বললাম 2-এর পাওয়ার 2, এর মানে কি 2-এর স্কোয়ার। এর মানে হলো এই 2টা 2বার গুণাকারে আছে। আমি যদি বলি 2-এর পাওয়ার 3, তার মানে কি এই 2টা 3বার গুণাকারে আছে। মানে পাওয়ার যতবার থাকে ভিত্তি ততবার গুণ হয়। আরেকবার, পাওয়ার যত থাকে ভিত্তি ততবার গুণ হয়। 2-এর পাওয়ার 4 মানে কি 2টা 4বার গুণাকারে আছে। যদি 3-এর পাওয়ার 5, তার মানে 3টা 5বার গুণাকারে আছে। 1 2 3 4 5। তার মানে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো পাওয়ার যত থাকে ততবার গুণ হয়। 2 আর 2 গুণাকারে থাকলে এটা লিখতে পারেন, আবার এটা থাকলে 2 গুণাকারে লিখতে পারেন। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাওয়া যাবে। এটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবেন। 36-এর ভাজক সংখ্যা বলছে, তো গুণে গুণে আমরা যেহেতু বের করতে পারবো না, কারণ অনেক সময় বড় সংখ্যা থাকবে, তো গুণে গুণে যেহেতু বের করতে পারবো না, আমরা যেটা করব একটা বিকল্প নিয়ম ফলো করব। নিয়মটা হচ্ছে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 36-কে ভাগ করব, সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়, তারপর আবার 2 দিয়ে যায়, এটাকে আবার 3 দিয়ে যায়। এখানে যাদেরকে পাইছি সবগুলোকে নিয়ে আসবো। কি কি পাইছি? 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তাহলে আগে 36-কে ভাঙাইয়া এই উৎপাদকগুলো বের করবো। এটাকে বলে মৌলিক উৎপাদকে ভাগ। মৌলিক উৎপাদক মানে হলো সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসলাম। এখন এই যে আপনি যাদেরকে পাইছেন এদেরকে পাওয়ার আকারে প্রকাশ করবেন। এই 2-এর 2 গুণাকারে আছে মানে কি 2-এর উপর স্কোয়ার। 3-এর 3 গুণাকারে আছে মানে কি 3-এর উপর স্কোয়ার। মানে সমজাতীয় মানে এক জাতীয় সংখ্যাগুলোকে পাওয়ার আকারে প্রকাশ করব। এরপর নিয়মটা হচ্ছে এই নিচের ভিত্তিগুলা কাটা যাবে আর পাওয়ারের সাথে এক যোগ হবে। এই পাওয়ারের সাথে এক যোগ হবে। নিয়মটা কি? এই ভিত্তি কাটতে হবে, পাওয়ারের সাথে এক। এটা একটা প্রসিডিউর, এটা বের করার। 2-1 3 2-1 3। কেউ যদি এটা না শিখতে চান তাহলে সে গুনে গুনে বের করতে পারেন, বাট গুনে গুনে বের করতে গেলে আপনার ঝামেলা হয়ে যাবে। নিয়মটা আরেকবার বলি। 36-কে আমরা ভাগ করে করে উৎপাদক বের করলাম, পাওয়ার আকারে প্রকাশ করলাম, ভিত্তি কাটা যাবে, পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করব, 9 হবে অ্যান্সার। এখন একটা মজার ব্যাপার দেখেন, এখন কেউ যদি চায় না আমি এই নিয়ম জীবনও শিখবো না, তাহলে তাকে 36-এর ভাজক সংখ্যা গুনে গুনে বের করতে হবে। 36-কে 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, তারপর আর কত দ্বারা যায়? 9 দ্বারা যায়, তারপর হচ্ছে 12 দ্বারা যায়, তারপর হচ্ছে 18 দ্বারা যায়, 3 3 6 7। আরও হয়তো মাঝে আমাদের গ্যাপ পড়ছে। মানে 36-কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 18 দিয়ে যায়, তারপর হচ্ছে 36-কে ভাগ যায়। তাহলে 3 3 6 7 8। আরেকটা বাকি পড়ছে আপনার, আরেকটা কোনটা? 2 3 ও 1 আছে, 1 দিয়ে 36-কে ভাগ যায়, তাকেও নিতে হবে, 1 আছে তো অবশ্যই। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এখন এগুলা আপনি 36 ছোট বিধায় গুণে বের করতে পারলেন, বড় হইলে কখন? তখন তখন আপনাকে এই নিয়ম ফলো করতে হবে। বুঝতে পারছি? তাহলে অ্যান্সার 9টা বের করলাম, এটা হলো গুণে গুণে বের করলাম, এটা হলো প্রসিডিউর ফলো করলাম। এইটা একটু ফলো করেন, এটা ফলো না করলে যেমন পরবর্তী সংখ্যাটা 1008, এ গুণে বের করতে গেলে চাকরি পরীক্ষা শেষ, আর পড়া লাগবে না। 72-এ আসি। 72-এর ভাজক সংখ্যা, তাহলে 72-কে ভাগ করতে হবে। 36 18 9 3 3। এদেরকে ঘাড় ধরে নিয়ে আসেন। এই 2 3বার গুণাকারে আছে, তার মানে 2-এর পাওয়ার 3, পাওয়ার 3 মানে 3বার গুণাকারে আছে। 3 2 বারে 3-এর পাওয়ার 2। এবার এটা কাটা, উপরের সংখ্যার সাথে এক যোগ, গুণন উপরের সংখ্যার সাথে এক যোগ, তাহলে 3 আর 1 4 আর 3, তাহলে 12 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 72-এর ভাজক সংখ্যা হচ্ছে 12টি।
এই দুইটা বুঝলে আরেকটা কোশ্চেন আছে এখানে বড়, সেটা দেখাবো। এখানে কোনো প্রশ্ন আছে কারো? না বুঝলে আমাকে বলতে পারেন। 3টা স্টেপ: মৌলিক উৎপাদনে ভাঙানো, পাওয়ার আকারে প্রকাশ, পাওয়ারের সাথে এক যোগ করে ভিত্তি কেটে দেওয়া। 3টা স্টেপ ফলো করতে হবে। আমি শীটে খুব ভালো করে এগুলো লিখে দিছি, বাসায় মুখে বোঝাই দিচ্ছি, মানে কোনো কষ্ট করতে হচ্ছে না। 2020 সালে আমি যখন কোর্স করেছি তখন কোনো শীট ছিল না আমার। তখন কি আমার স্টুডেন্টরা পড়াশোনা করে নাই? তারা কি ভালো করে নাই? তারা আরো আপনাদের থেকে বেশি ভালো করতেছে, কারণ তারা এগুলো সব খাতায় লিখছে। আপনারা লিখবেন, আপনারা তো পেয়ে গেছেন, মানে শীট পেয়ে গেছেন, আপনারা কেন লিখবেন? বাট ওই সময়কার যারা স্টুডেন্ট ছিল তারা কি করতো? কোশ্চেনটা লিখতো, তারপরে সমাধান লিখতো। কোশ্চেনটা লেখার কারণে তার কোশ্চেনটা মাথায় বেশি সেট আপ হইতো, পরীক্ষা হলে তার বেশি মনে পড়তো। হ্যাঁ, এই 2020 সালের, 21 সালের, 22 সালের যারা ব্যাচগুলো ছিল, মানে সবাই মোটামুটি অনেকেই প্রাইমারিতে চাকরি করতেছে, নিবন্ধনে চাকরি করতেছে। 17তম নিবন্ধনে অনেকে সুপারিশ প্রাপ্ত হয়ে এখন যোগদান করছে, এরকম অনেকেই আছে টুকটাক। তো আসলে মানে ম্যাথ যত খাতায় লিখে করতে পারবেন তত ভালো, মানে শীটের দিকে যাইয়েন না, ঠিক আছে? একজন বলছেন আবার দেখান, মানে বুঝতে পারেন নাই, একটু মনোযোগ দেন। 72-এর ভাজক সংখ্যা বের করার জন্য 72কে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 দিয়ে ভাগ যায়, পরে 2 দিয়ে যায়, পরে 2 দিয়ে যায়, এরপর 2 দিয়ে না গেলে 3 দিয়ে চেষ্টা করলাম, এরপর আর ভাগ যায় না, এদেরকে লিখলাম। এখন 2 কয়বার গুণাকার আছে? 3 বার। তাহলে 2 এর পাওয়ার 3, মানে পাওয়ার আকার প্রকার করতে হবে। 3 কয়বার আছে? 2 বার, তাহলে 3 এর উপর 2। এবার এই নিচের এটাকে বলা হয় ভিত্তি বা বেস, এগুলো কাটা যাবে, পাওয়ারের সাথে এক যোগ করবো, এই পাওয়ারের সাথে এক যোগ করবো, ঠিক আছে? যারা আগে দুইটা বোঝেন না, এই বড়টা খেয়াল করেন। 108। তাহলে এই ম্যাথ করতে গেলে আপনাকে এই প্রসিডিউর ফলো করতে হবে। 2 দিয়ে ভাগ যায়, তাহলে 500 আর 4 না, 200 আর 2, 250 আর 2, 52। এর অর্ধেক কত হবে? 125, 126। 62, 63 নাকি? তারপর হচ্ছে 3 দিয়ে যায়, 63 কে 2 দিয়ে ভাগ যায়, জানা? তখন 3 দিয়ে চেষ্টা করতে হবে, 3 একুশ 63। এরপর আর জানে। এদেরকে সবাইকে লেখেন, এবার এখানে নিয়ে আসেন। এই 2 কয়বার গুণাকার আছে? কয়বার? ধরেন 2 লিখলাম, কয়বার? 4 বার, উপরে হবে 4। 3 কয়বার? 3 লিখলাম, কয়বার? 2 বার, উপরে হবে 2। 7 কয়বার? 7 একবার, সেটা লিখতে হবে। এটা বাদ, 4 এর সাথে 1 যোগ, মানে প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ, 1 এর সাথে 1 যোগ, তাহলে 5, 2 এর 3 আর 2, 3 5 15, 15 30। অ্যান্সার হচ্ছে 30টা। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো, যে পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়। এর সাথে সবাই খাতায় বা সেটা লেখেন, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার ভাজক সংখ্যা জোড় হয়। আপনাদের এই কথাটার একটা প্রমাণ আমি দিতে চাই। 36 এটি পূর্ণবর্গ সংখ্যা। 6 এর স্কোয়ার করলে 36 হয়। 36 পূর্ণবর্গ সংখ্যা না? পূর্ণবর্গ সংখ্যা পড়াইছি। তো 36 ভাজক সংখ্যা কত আসছে? 9। 9 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমার যে কথাটা, আমার না, এটা ম্যাথমেটিক্সের কথা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়। 36 এটা পূর্ণবর্গ সংখ্যা, এর ভাজক সংখ্যা বিজোড় হয়েছে কিনা? 9, বিজোড়। আবার দেখেন 72 পূর্ণবর্গ সংখ্যা না, এর ভাজক সংখ্যা কি জোড় হয়েছে? হয়েছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যাদের ভাজক সংখ্যা সবসময় বিজোড় হবে, 9টা, 11টা, 13টা, এরকম। নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? 48 পূর্ণবর্গ না বাদ? তাহলে বিজোড় মানে পূর্ণবর্গ হইতে হবে। 512 পূর্ণবর্গ না বাদ? বলতে পারেন কিভাবে 512কে পূর্ণবর্গ আকার লেখা যায় না? এই দুটোর একটা অ্যান্সার হবে। এটা একটা পরিচিত সংখ্যা, বলতে পারেন কিভাবে পরিচিত? সম্ভবত 32 স্কোয়ার করলে এটা হয়। বত্রিশ কি? আচ্ছা করে দেখি। 2 4, 2 6, 2 4, 3 6 থেকে 1, 704।
32 স্কোয়ার করলে 704 হয়। এটা সম্ভবত আমরা 48 গুণ করে দেখি। 48 গুণ 48, 4 হাত থাকে 6, 4টা মানে 1024 যে পূর্ণবর্গ কিনা এটা আমরা চেক করে দেখবো, তাই না? আমাদের তো চেক করার দরকার আছে, চেক না করলে তো আর হবে না। ঠিক আছে, 6, 4টা 32 আর 6, 4টা 32 দিয়ে থাকে 3, 4, 4, 16 আর 3, 19। 2304 এটাও না, তাহলে আমাদের এটা 32, 1024 একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে কোন একটা সংখ্যার স্কোয়ার করলে 1024 হয়। 32 গুণ 32 তোর কথা, আচ্ছা 32 গুণ 22 দিছি, সরি তাই তো বলি, মানে এটা আমার মনে আছে 32, বাট 22 দিছি এখানে, তাই তো হয় না। মানে 1024 32 স্কোয়ার করলেই আসে। এই যে 32 গুণ 32, 2 গুণে 4, 3 গুণে 6, 3 গুণে 6, 3 3 9, 1024। তাহলে 32-এর বর্গ করলে, যে 32-এর বর্গ করলে আপনি 1024 পাচ্ছেন, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। এইটা পূর্ণবর্গ হওয়ার কারণে এটার ভাজক সংখ্যা বিজোড় হবে। কয়টা হবে জানি না, বাট বিজোড় সংখ্যা হবে। তাহলে অ্যান্সার এটা। এটাও কিন্তু চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। এখন বলতে পারেন যে আপনি কিভাবে বুঝবেন এটা পূর্ণবর্গ না? পূর্ণবর্গ সংখ্যা শেষে নর্মালি 8 হয় না। এই পূর্ণবর্গ নিয়ে আরো কাহিনী আছে বর্গমূলের চ্যাপ্টারে। তাহলে এই চ্যাপ্টার শেষ করে দিলাম। যারা এটা বুঝি নাই লাস্ট একবার ফিনিশিং দিই। এই 4টা অপশনের মধ্যে 1024 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 1024-এর ভাজক সংখ্যা বিজোড় হবে লাস্ট। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আগামী ক্লাসে সকল সদস্যরা উপস্থিত থাকবেন। আগামী ক্লাসে আমরা ঐহিক নিয়মের বেসিকটা শিখবো। ঐহিক নিয়মের ক্লাস হবে 2টা, কাজ ও সময় ক্লাস হবে 2টা, 4টা ক্লাস হবে 2 চ্যাপ্টারে। তারপরে আমাদের ক্লাস হবে লসাগু গসাগু শেখাবো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? মানে আজকের ক্লাস এই পর্যন্তই। ছোট্ট একটু কথা বলি, যারা পরে যুক্ত হয়েছেন আপনাদের একদিন সময় আছে, মাঝে একদিনে এগুলো কমপ্লিট করে ফেলেন। 3-4 ঘন্টা সময় দিয়ে কমপ্লিট করে ফেলেন। আর রেকর্ড ক্লাস দেখা তো খুব সহজ, টেনে টেনে দেখে ফেলবেন। সব কথা তো শোনা দরকার নেই, ম্যাথ একটা বুঝে টেনে টেনে দেখবেন। আর ক্লাসের লিঙ্কগুলো গ্রুপেই পাবেন। আমি গ্রুপে খুব ভালো করে সাজাই দিছি। মানে যারা কোশ্চেন করছেন বিগত ক্লাসগুলো কই পাবেন, সব গ্রুপে আমি সাজাইয়া দিয়েছি লিঙ্ক আকারে। মানে কোনো ক্লাস খোঁজা দরকার নাই। গ্রুপে একটা অপশন আছে ফিচার্স, যারা এই অপশনটা খুঁজে পান না, 2টা নাম থাকতে পারে, অ্যানাউন্সমেন্ট থাকতে পারে অথবা ফিচার্স। এই অপশনে একটা পোস্ট পিন করা, এই পোস্টে সকল ক্লাস সিরিয়াল করা থাকবে। ঠিক আছে? আপনি ক্যালকুলেটার, একজন বলছেন ক্যালকুলেটারে রুট করবেন, আপনার ক্যালকুলেটার পাবেন কোথায়? চাকরির পরীক্ষায় কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না। এগুলা দেখতে চেহারা এগুলো মুখস্থ হয়ে যায়। চাকরির পরীক্ষায় কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এই 5টা ক্লাসের উপরে, মানে প্রথম চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা হবে, এটা আমি বলে দিব বিস্তারিত কিভাবে কি হবে। 84 নং বোঝেন না এখনো? মানে নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটার ভাজক বিজোড়? তাহলে যারা পূর্ণবর্গ সংখ্যা, তাদেরকে বর্গাকার লেখা যায়, তাদের ভাজক বিজোড় হয়। এই 4টা অপশনের মধ্যে খ নাম্বার অপশনের সংখ্যাটা পূর্ণবর্গ, মানে তাকে বর্গের রূপে লেখা যায়। এই যে 32-এর উপর 2 দিলে, মানে পাওয়ার 2 দিলে এটা হয়, আর এগুলাকে বর্গাকার লেখা যায় না। তাহলে এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার ভাজক বিজোড় হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কথা থাকলে, সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করবেন। কোর্স নিয়ে কারো যদি কোনো অভিযোগ থাকে সেটাও আমাকে সরাসরি ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।